আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। ইতিহাসের পাতা উল্টালে আমরা সাধারণত রাজা বাদশাদের সাম্রাজ্য জয়ের গল্পই বেশি শুনি, তাই না? কিন্তু আজ আমরা এমন এক সাম্রাজ্যের কথা জানব যা কোনো তলোয়ার দিয়ে নয়, বরং গড়ে উঠেছিল অসাধারণ ব্যবসায়িক প্রজ্ঞা আর সততা দিয়ে। আমরা কথা বলছি সপ্তম শতাব্দীর এক কিংবদন্তি উদ্যোক্তার কথা, যার সম্পদের পরিমাণ আজকের দিনেও রীতিমতো অবিশ্বাস্য। চলুন শুরু করা যাক। পর্ব ১, ট্রিলিয়ন ডলারের ঐতিহাসিক ব্যবসায়। ১.25 ট্রিলিয়ন ডলার। হ্যাঁ, সংখ্যাটা শুনতে একদম অবাস্তব মনে হলেও আব্দুর রহমান ইবনে আউফের রেখে যাওয়া 3.1 বিলিয়ন ইসলামিক দিনারের বর্তমান বাজার মূল্য হিসেব করলে ঠিক এমনই একটা অঙ্ক দাঁড়ায়। এক দিনার সমান যদি 4.25 গ্রাম সোনা ধরা হয়, তাহলে আধুনিক হিসাবে এই সম্পদের পরিমাণ 1 ট্রিলিয়ন ডলারেরও অনেক বেশি। সংখ্যাটা আসলে এতটাই বিশাল যে শুধু কল্পনা করতেই কেমন যেন মাথা ঘুরে যায়। ব্যাপারটা আরেকটু পরিষ্কার করার জন্য আধুনিক যুগের শীর্ষ ধনীদের সাথে একটু তুলনা করে দেখা যাক। ইলন মাস্কের মতো আজকের দুনিয়ার টেক বিলিয়নিয়ারদের মোট সম্পদের চেয়েও এই ঐতিহাসিক ব্যবসায়ী সম্পদ প্রায় 3 গুণ বেশি। চিন্তা করা যায়, আজকের দিনের সবচেয়ে সফল উদ্যোক্তাদের পাহাড় সম সম্পদও তার এই বিশাল সাম্রাজ্যের কাছে একেবারেই ম্লান মনে হবে। পর্ব ২, একেবারে শূন্য থেকে শুরু। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, এই বিশাল সাম্রাজ্যের শুরুটা কিন্তু কোনো রাজকীয় উত্তরাধিকার থেকে হয়নি। মক্কায় নিজের সমস্ত সম্পদ ফেলে রেখে যখন তিনি মদিনায় একদম কপর্দকহীন একজন হিসেবে এলেন, তখন স্থানীয় এক অত্যন্ত ধনী ব্যক্তি তাকে তার নিজের অর্ধেক সম্পদ বিনা শর্তে দিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি কি করলেন? অত্যন্ত বিনয়ের সাথে সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে শুধু বললেন, আল্লাহ আপনার সম্পদ ও পরিবারে বরকত দিন, আমাকে শুধু বাজারের পথটা একটু দেখিয়ে দেন। অন্যের দয়ার ওপর নির্ভর না করে তিনি বেছে নিয়েছিলেন নিজের আত্মবিশ্বাসকে। শুরুটা হয়েছিল মাত্র 2 থেকে 4 দিনার পুঁজি নিয়ে। দই আর মাখনের মতো খুব সাধারণ পণ্য দিয়ে ব্যবসা শুরু করলেও খুব দ্রুতই তিনি বাজারের চাহিদা বুঝে ফেললেন আর ঘোড়ার ব্যবসায় নেমে পড়লেন। কিন্তু এখানেই শেষ নয়, তিনি খেয়াল করলেন ঘোড়ার চেয়ে বরং ঘোড়ার জিন বা অন্যান্য অনুষঙ্গ বিক্রি করলে লাভের হার অনেক বেশি। ঠিক এইভাবেই অত্যন্ত সুনিপুণ কৌশলে সাধারণ পণ্য থেকে শুরু করে বিশাল লাভজনক পশু আর তার অনুষঙ্গের ব্যবসায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। পর্ব ৩, চিরন্তন ব্যবসায়িক কৌশল। তার এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে মূলত 4টা খুব কড়া নিয়ম কাজ করত। প্রথমত, কোনো বাকি বা ধার নয়, লেনদেন হবে সম্পূর্ণ নগদে। দ্বিতীয়ত, অল্প লাভে অনেক বেশি পরিমাণ পণ্য বিক্রি করা। তৃতীয়ত, ব্যবসার প্রতিটি ক্ষেত্রে চরম সততা বজায় রাখা। আর শেষটি হল শুধুমাত্র একটা জিনিসের উপর নির্ভর না করে ব্যবসায় বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশন আনা। আজকের দিনের আধুনিক যুগের উদ্যোক্তাদের জন্যও কিন্তু এই নিয়মগুলো একদম পারফেক্ট গাইডলাইন হতে পারে। তিনি কখনোই বেশি লাভের আশায় পণ্য গোদামে আটকে রাখতেন না। সামান্য এক পয়সা লাভ পেলেও তিনি পণ্য ছেড়ে দিতেন। এর ফলে যেটা হলো, তার ক্যাশ ফ্লো বা নগদ অর্থের প্রবাহ এতটাই দ্রুত আর শক্তিশালী হয়ে উঠল যে বাজারের বাকি সব প্রতিযোগীরা খুব সহজে তার পেছনে পড়ে গেল। ক্রেতাদের আস্থার ব্যাপারে তিনি ছিলেন জিরো টলারেন্স। পণ্যে যদি সামান্যতম কোনো ত্রুটিও থাকত, তিনি নিজে থেকে সেটা ক্রেতাকে খোলাখুলি জানিয়ে দিতেন। ক্রেতাদের যে কোনো অভিযোগ দ্রুত সমাধান করা এবং সে যুগে বসেও একটা কড়া রিটার্ন পলিসি বা পণ্য ফেরতের নিয়ম চালু করা, এগুলো সত্যিই অভাবনীয়। সেই সাথে ঘোড়ার সাথে জিন বিক্রি করার মতো আপসেলিং কৌশল তো ছিলই। এই অবিশ্বাস্য স্বচ্ছতাই তাকে বাজারের সবচেয়ে বিশ্বস্ত আর ভরসার পাত্র করে তুলেছিল। পর্ব ৪, বরকতের মানসিকতা। এই নিয়মগুলো মেনে চলার পেছনে তার একটা বিশেষ মানসিকতা বা ফিলসফি কাজ করত। আজকালকার এই মানসিক চাপযুক্ত টক্সিক হ্যাসল কালচার বা শুধু অন্ধের মতো টাকা জমানোর যে ইঁদুর দৌড়, তার দর্শনটা ছিল ঠিক এর উল্টো। তিনি বিশ্বাস করতেন বরকতের সংস্কৃতিতে। এই সংস্কৃতি আমাদের শেখায় নিজের কাজের প্রতি 100% সৎ থাকা, নিজের সেরাটা দেওয়া, কিন্তু একই সাথে নিজের উপার্জিত অর্থের প্রতি সম্পূর্ণ নির্লিপ্ত থাকা। সম্পদের প্রতি এই মানসিক অনাসক্তি তাকে এতটা সফল করেছিল। পর্ব ৫, উদারতার অনন্য দৃষ্টান্ত। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতে পারে। একজন মানুষ তার উপার্জিত অর্থের প্রায় পুরোটাই যদি এভাবে দুহাত ভরে দান করে দিতে থাকেন, তাহলে তার সম্পদ দিনের পর দিন এত বহুগুণে বাড়ল কিভাবে?
এই সম্পদ বৃদ্ধির আসল ম্যাজিকটা তাহলে কি? ম্যাজিকটা হলো তিনি নিয়মিত নিজের সম্পদের একটা হিসাব বা ওয়েলথ অডিট করতেন, শুধু এটা দেখার জন্য যে তার আয়ের সাথে পাল্লা দিয়ে তার দানের পরিমাণ ঠিক আছে কিনা। শুনলে অবাক হতে হয়, তিনি সে সময় মদিনার 1/3 মানুষের সমস্ত ঋণ নিজ দায়িত্বে শোধ করে দিয়েছিলেন। আরও 1/3 মানুষকে তিনি সরাসরি আর্থিক সাহায্য করতেন, নতুন ব্যবসায়ীদের বিনা সুদে মূলধন দিতেন। একবার তো শুধুমাত্র এই ভয়ে তিনি 700 উটের একটা আস্ত কাফেলা দান করে দিয়েছিলেন যে তার ভালো কাজের সব পুরস্কার হয়তো তাকে এই দুনিয়াতেই দিয়ে দেওয়া হচ্ছে। জীবনের শেষ সময়ে এসে তার রেখে যাওয়া সম্পদের পরিসংখ্যানগুলো আক্ষরিক অর্থেই সবার চোখ কপালে তুলে দেওয়ার মতো। তিনি এত বিশাল পরিমাণ স্বর্ণমুদ্রা রেখে গিয়েছিলেন যে সেগুলো বন্টন করার জন্য কুড়াল দিয়ে কাটতে কাটতে শ্রমিকদের হাত রীতিমতো ফুলে গিয়েছিল। পরিবারের সদস্যদের জন্য বিশাল অঙ্কের অর্থ, হাজার হাজার ঘোড়া, উট, ভেড়া থেকে শুরু করে বিশাল নগদ অর্থ সবকিছু তিনি জনকল্যাণে বিলিয়ে দিয়ে গিয়েছিলেন। আমাদের এই আলোচনা শেষে একটা বিষয় কিন্তু সত্যি নতুন করে ভাবায়। একটি বিশাল সাম্রাজ্য যা শুধু সম্পদ কুক্ষিগত করে রেখে নয়, বরং অবিরাম দান এবং কোনো ধরনের আপোষহীন সততার মাধ্যমে তিল তিল করে গড়ে উঠেছিল, সেটাই যদি প্রকৃত সফলতার মাপকাঠি হয়, তাহলে আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা সফলতা বলতে আসলে কি বুঝি? সত্যিকারের সফল আধুনিক সাম্রাজ্যের চেহারাটা তাহলে কেমন হওয়া উচিত? ভাববার মতো একটা বিষয়, তাই না?